বিয়ের পর মন চাইলেই সংসারের সব কাজ ছেড়ে ছুড়ে একদিনের জন্য দূরে কোথাও চলে যাওয়া যায় না। আগে এই কথাগুলো মা খালা কিংবা শাশুড়ি মা বলতেন, তবে এখন কিন্তু এই কথার মর্ম আমি নিজেই বুঝতে পারছি। তার আগে বলে নিই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা অ্যান্ড ওয়েলকাম টু লামিস অ্যান্ড শোভনস। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় পা দেওয়া মাত্রই মনটা ভালো হয়ে গেল। আকাশটা এত সুন্দর নীল পরিষ্কার আর ঝকঝক করছিল, মনে হচ্ছিল দোলনাতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে হাতে এক মগ চা নিয়ে। তবে এখন তো আমার আর সেই সুযোগ নেই, যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে। কোথাও গিয়ে নিজের মতো সময় কাটানো, এটা তো এখন আমার জন্য এক ধরনের বিলাসিতা। যাই হোক, কথা বলতে বলতে এর মধ্যেই কিন্তু আমি আমার ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিলাম আর রুমে এসে রুমটা গুছিয়ে ফেললাম। যদিও আমার বেড এত সুন্দর করে গুছিয়ে তেমন কোনো লাভই হয় না, কারণ মাশাল্লাহ আমার ছেলে কিন্তু একাই 100 সেকেন্ডের মধ্যে বেড আর রুমটাকে অগোছালো করে ফেলার জন্য। বাই দ্য ওয়ে, লাস্ট ব্লগে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে এই বেড কভারটা আমি কোথা থেকে নিয়েছিলাম। এই বেড কভারটা কিন্তু আমি মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে কিনেছিলাম। যেহেতু আজকে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তাই চিন্তা করলাম আমাদের ব্যবহৃত সব কাঁথা বালিশ, আমার বাচ্চার বালিশ, সব কিছু এক টানে রোদে দিয়ে দিই। এগুলো আগে আম্মুকে করতে দেখতাম, আর এখন নিজেই মনে করে করার চেষ্টা করি। এর মধ্যেই আমাদের ইলেকট্রিসিটি চলে গিয়েছে, আর আমার জানা মতো এখন তো সব এলাকায় কম বেশি ইলেকট্রিসিটির একই অবস্থা। দিনে দুবার বা অন্তত একবার হলেও যাবেই যাবে। তোমাদের কার এরিয়াতে লোডশেডিং এর কেমন অবস্থা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকে ব্রেকফাস্ট করতে অনেক লেট হয়ে গিয়েছে, কারণ ছেলেকে নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম। আর এর মধ্যেই আমাদের হেল্পিং হ্যান্ড খালা আমাকে এই তুলসী পাতার গাছটা এনে দিয়েছিলেন। তো পরে আমার শাশুড়ি মা খুব সুন্দর করে মাটি দিয়ে এটাকে ঠিকঠাক করে দিয়েছিল। আমার মধ্যে ছোট বাচ্চার ঘরে এই গাছটা থাকলে কিন্তু ঠান্ডা কাশির সময় খুব উপকার হয়। এর মধ্যেই কিন্তু আরিশকে ঘুম পাড়িয়ে দিলাম, আর আরিশ আর আমার হাজবেন্ডের এক গাদা জামা কাপড় ধুয়ে নিজেও ফ্রেশ হয়ে নিলাম। শাওয়ার নেওয়ার পরপরই 10 থেকে 15 মিনিট আমি নিজের জন্য রাখার চেষ্টা করি, কারণ এর মধ্যে আমি নামাজ শেষ করি, তাছাড়া স্কিন কেয়ার করে নেই। আর এই বক্সটাতে আমি রেগুলার যে জুয়েলারিগুলো ইউজ করি সেগুলো রাখি। এই বক্সটা আমি প্রথমবার যখন ইন্ডিয়া গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম, আর এখন এটাকে স্মৃতি হিসেবেই রেখে দিয়েছি। স্কিন কেয়ার বলো বা বডি কেয়ার, আমি কিন্তু সবসময় মিনিমাল বাট অথেন্টিক প্রোডাক্টই ইউজ করার চেষ্টা করি। এই যেমন লাস্ট কয়েকদিন ধরেই আমি গোসলের পরপর মিরালাক্সের এই বডি নেকটারটা ইউজ করছি। কাজের প্রেসারে মাঝে মাঝে স্কিনের কোনো যত্ন নিতে পারি না, তখন স্কিনটাকে অনেক বেশি শুষ্ক রুক্ষ লাগে, আর মনে হয় স্কিন থেকে কোমলতা বা মসৃণতা হারিয়ে যাচ্ছে। আর এই প্রবলেমগুলো সলভ করতে আমি কিন্তু এখন অর্গানিক এই বডি নেকটারটি ব্যবহার করছি। যেহেতু কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, তাই এটা তো আমার রিসেন্ট ফেভারিট হয়ে গিয়েছে। এতে রয়েছে শিয়া বাটার, জোজোবা অয়েল, আমন্ড অয়েল সহ অনেক কার্যকরী উপাদান। সত্যি বলতে মিরালাক্সের প্যাকেজিংটা এত বেশি সুন্দর, মনে হবে যে কোনো প্রিমিয়াম বা লাক্সারি ব্র্যান্ড ইউজ করছি। স্ক্রিনে আর ক্যাপশনে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা চাইলে পেজটা ভিজিট করে ফেলতে পারো। আচ্ছা, গত 2 দিন ধরে আমার ছেলের প্রচণ্ড জ্বর, ও কোনো খাবারই মুখে তুলতেই চাচ্ছে না। তো এখানে আমি ওর জন্য 2টা পটল ভাজি করে নিচ্ছিলাম দুপুরে আর রাতে খাওয়ার জন্য, যদিও ও একটা দানাও মুখে নেয়নি। যাই হোক, ছেলেকে টুকটাক খাইয়ে দিয়ে আমি চলে আসলাম আমার লাঞ্চটা করতে। তো এসে দেখলাম আমার শাশুড়ি মা আর খালা শাশুড়ি মিলে অনেক মজার মজার খাবার রান্না করেছে। আর আমার কেন জানি গরুর মাংস, মুরগির মাংস বা ডাল এরকম খাবারের সাথে না একটু টক ঝাল আচার খেতে ভীষণ ভালো লাগে। আর এই আচারটা কিন্তু আমার আম্মু পাঠিয়েছে, কারণ আমার শ্বশুরবাড়ির মানুষেরা কেউ আচার খেতে তেমন একটা পছন্দ করে না, তবে আচার আমার কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। তো আজকে খাবারের মেনুতে প্রথমেই ছিল চিংড়ি দিয়ে করলা ভাজি। এই করলা ভাজিটা আমার শাশুড়ি মা অনেক মজা করে রান্না করে, খুব বেশি তেতো হয় না, তবে হালকা তেতো ভাবটা কাটানোর জন্য আমি এখানে শসা দিয়ে খাচ্ছিলাম। আর সন্ধ্যার সময় আমার হাজবেন্ড বাইরে কাজে বের হয়েছিল, ও বাসায় ফেরার পথে সবার জন্য এখানে নাস্তা নিয়ে চলে এসেছিল। আর এখানে ছিল কলিজা সিঙ্গারা। এই সিঙ্গারাটা কিন্তু অনেক মজার ছিল, যদিও মোমোর টেস্টটা একদম বাজে ছিল। আর সন্ধ্যার সময় চা না হলে তো আমাদের চলবেই না। তো আরিশকে কি খাওয়াবো, ওকে তো আর ভাজা পোড়া আইটেম দেওয়া যায় না। তো এখানে আমি ওর জন্য একটা পাস্তা সস রেডি করে রেখেছিলাম, আর আমি যখন তখন পাস্তা সসটা দিয়ে কিন্তু পাস্তাটা খুব ইজিলি বানিয়ে দিতে পারি, কারণ আমার ছেলের জ্বর, ও আসলে কোনো কিছুতেই খাবারের ইন্টারেস্ট দেখাচ্ছে না। আর এখানে দেখো সবাই মাশাল্লাহ বলে দিই অবশ্যই। আমি যখনই নামাজে দাঁড়াই ও তখনই আমার পিছনে ঘুরঘুর করতে থাকে আর খুব সুন্দর করে সিজদাও দিয়ে ফেলে। আর মজার বিষয় হচ্ছে, এই সে নামাজে যাচ্ছে, এই সেই ময়লার ঝুড়িতে হাত দিচ্ছে। মানে ছোট বাচ্চাদের অ্যাক্টিভিটি কিন্তু এরকমই হয়, আসলে দেখতে খুবই মজা লাগে। আর এই সবটাই কিন্তু রেকর্ড করেছিল আমার হাজবেন্ড। এরপর ফ্রি হয়ে আমার ছেলের আর হাজবেন্ডের জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রেখে
দিচ্ছিলাম, যেগুলো কিনা আমি দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম। আমি আসলে রেগুলার জামা কাপড় ওয়াশিং মেশিনে খুব একটা ধুই না। আমার হাতে সময় থাকলে রেগুলার পরা জামা কাপড়গুলো আমি কিন্তু নিজের হাতে ধোয়াটাই প্রেফার করি। তো যাই হোক, আমি আসলে ইদানিং ভাবছিলাম যে বাসায় থাকতে থাকতে একদম বোর্ড হয়ে গিয়েছি। মাঝে মাঝেই মন চায় আরিশকে নিয়ে দূরে কোথাও ঘুরতে চলে যায়। তবে আমার বাচ্চা যেহেতু অনেক ছোট, আমার এখনও না বাসা থেকে বের হতেই ভয় লাগে। আমার মনে হয় কোথাও নিয়ে গেলে ওকে কিভাবে ঘুম পাড়াবো, ওর খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে কিনা, বা ওর কমফোর্ট জোন থেকে বের হয়ে ও কেমন ফিল করবে। আসলে এসব কথা চিন্তা করে সংসার থেকে দূরে কোথাও যাওয়াই হয় না। আর আমার মনে হয় এই জন্যই কিন্তু আমাদের মা, খালা কিংবা শাশুড়িরা এই কথাই বলতো যে চাইলেই কিন্তু মেয়েরা সংসার থেকে দূরে চলে যেতে পারে না। কারণ সংসার নামের শব্দটা মেয়েদের জন্য সবসময় অনেক বেশি আবেগের, মায়ার আর ভালোবাসার। আমার এসব কথা শুনে আমার হাজবেন্ড বলে যে জীবনটাও কিন্তু উপভোগ করার দরকার আছে। সংসারের কাজকর্ম না হয় দুদিন পিছিয়ে যাবে, তবে তাই বলে কিন্তু ঘোরাঘুরি একদম বাদ দিয়ে বাসায় বসে থাকা যাবে না। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।